আমার পরের বক্তার কাছে যাওয়ার আগে আর্কাইভ মাঝে মাঝে অদ্ভুত বিচিত্র রাজনীতির মোড়ের সামনে আমাদের দাঁড় করায়। আমি দেখছিলাম কীরকম রাজনীতির ইতিহাসে রোল রিভার্সাল হয়। দেখুন, 2017 সাল ত্রিপুরায় 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তখন মানিক সরকারের সরকার চলছে। তৃণমূল কংগ্রেস একেবারে অফিসিয়ালি, আর্কাইভ বলছে, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের সেই রায়কে বলেছিল সত্যের জয়, ভিক্টরি অফ ট্রুথ। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস বলেছিল যে নৈতিক দায়িত্ব নিয়ে সিপিএমের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর পদত্যাগ দাবি করেছিল, যে পদত্যাগ করতে হবে তাদের। আর আজকে দেখুন, সিপিএম সহ বিরোধীরা এই সরকারকে বরখাস্ত করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। এমনকি ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসও শুভঙ্কর সরকার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। আমি ইতিহাসের এই বিচিত্র মোড়গুলোর ঘটনাটা বলে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। সুমনদা, নগরে যদি আগুন লাগে দেবালয়কে রক্ষা করা যায় না। আমি দিনের পর দিন আপনাকে বলেছি যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি করেছে, জন্ম দিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কিন্তু যোগ্যরাও কিন্তু বাঁচবে না। যেমন করে পুরসভার দুর্নীতিতে বাঁচেনি, যেমন করে খাদ্য দুর্নীতিতে বাঁচেনি, ঠিক তেমনিভাবে আমার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পাওয়া ছাত্রীকেও আজকে পথে বসিয়ে দিয়েছে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে। যখন এই ছাত্ররা বলছিল দুর্নীতি হয়েছে, রাস্তায় নেমেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন, শিক্ষামন্ত্রী তৎকালীন চুপ করেছিলেন। দিনের পর দিন মিটিং মিছিল করে বলেছে যে দিদি আপনি কথা বলতে চাই আপনার সাথে, এবং এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, টাকার বিনিময়ে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, জমি বাড়ি বিক্রি করে চাকরি পেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করবেন না, মিথ্যে কথা বলবেন না, আমাদের বদনাম করবেন না, এইসব কথা বলেছেন। সত্যি বলতে কি, আজকে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারটা ওনারা মেনে নিতেন, আমি নিশ্চিত ছিলাম যে আজকে এত যোগ্য প্রার্থীদেরকে পথে বসতে হতো না, কান্না দিতে হতো না। আজকে যোগ্য প্রার্থীদের জন্য পুরোপুরি যদি একজন দায়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইগো। তিনি অভিজিৎ গাঙ্গুলির যে রায়টা ছিল সেই রায়টাকে যদি সেইটাকে যদি রেকটিফাই করতেন, তাহলে কিন্তু আজকে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না, যোগ্যদের এত অসহায় অবস্থা হতে হতো না। আমি আজকে ভেবেছিলাম সুপ্রিম কোর্টের রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা অনুশোচনা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দুঃখ প্রকাশ করবেন, বলবেন যে সরি, আমার সরকারের ব্যর্থতা হয়েছে, কিছু কিছু ব্যর্থতা হয়েছে। প্রথমত নীতি নৈতিকতা যদি 50-60-এর দশকের থাকতো, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী আজকে পদত্যাগ করতেন, কারণ তিনি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে গেছিলেন। তিনি পদত্যাগ করে বলতেন যে হ্যাঁ, আমার বড় দুর্নীতি হয়েছে। যেমন করে কৃষ্ণমাচারী মানে তৎকালীন অর্থমন্ত্রী 50-এর দশকে পদত্যাগ করেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পদত্যাগ করেছেন, কিন্তু আজকে তিনি পদত্যাগকে ভয় পাচ্ছেন। দ্বিতীয় যেটা আমি দেখলাম যে দায়টা সবাইকে উনি দিয়ে দিচ্ছেন, দায় বন্টন করছেন, সিপিএম এর উপরে দায় চাপাচ্ছেন, বিজেপির উপর চাপাচ্ছেন, সুপ্রিম কোর্টের উপর চাপাচ্ছেন। একমাত্র মানে মানে কে দুর্নীতির বাইরে, কে কোনো অন্যায় করে নাই, কার কোনো দায় নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই, তার মন্ত্রিসভার কোনো দায় নেই, তার সরকারের কোনো দায় নেই। বাস্তবটা ঠিক উল্টো। আপনি একজন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার আপনি প্রধান, মন্ত্রিসভার প্রধান হিসাবে আপনার কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। অর্থাৎ কোনো মন্ত্রী যদি ভুল কাজ করে, তার দায়টা সরাসরি মুখ্যমন্ত্রী হিসেবে আপনার আছে, এবং একই সাথে পুরো মন্ত্রিসভার নেতৃত্ব আপনি দেন। ফলে শিক্ষা দপ্তরের ব্যাপক দুর্নীতি, তার দায় আপনি কি করে একজন মুখ্যমন্ত্রী হিসেবে অস্বীকার করেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে? এবং একই সাথে আপনি সুপার নিউমেরিক্যাল পদ যখন তৈরি করেছিলেন, ভাবনাটা আপনার ছিল যে দুর্নীতিগ্রস্তদেরকে আড়াল করবেন, সেই কারণে আপনি এই অতিরিক্ত পদ তৈরি করে দুর্নীতিগ্রস্তদের সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। সুতরাং সেই দিক থেকেও আপনার দায় আছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো, যে আপনি জল এবং দুধের মধ্যে আলাদা করতে চাননি, এসএসসিকে সেই নির্দেশ দেননি। তার কারণটা খুব পরিষ্কার, যে তাহলে যারা ব্যাপক পরিমাণে টাকা দিয়ে ঢুকেছিল, এবং প্রত্যেকটা কেস যদি আলাদা হতো, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত হতো, তদন্ত হলে আরো মন্ত্রী নেতারা ধরা পড়তো আপনার দলের। সেই কারণেই কাকর এবং বিয়ের মধ্যে আপনি তফাৎ করেন, চালের মধ্যে তফাৎ আননি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, একটা অদ্ভুত লজিক, সেটা হচ্ছে যখন কোনো সরকার চাকরি দেয়, সেই চাকরির কৃতিত্ব, সে কেন্দ্র হতে পারে, অন্য ভারতবর্ষের যে কোনো রাজ্য ধরুন, তারা তো বলে যে আমরা চাকরি দিলাম,
এই সরকার, অমুক মুখ্যমন্ত্রীর সরকার, যে তারা চাকরি দিল। আমি বলছি, আর যখন বিপদে এই ধরনের বড় দুর্নীতির প্রশ্নের মুখে পড়ছে তখন এসএসসি চাকরি দিল। আমি বলছি সরকার চাকরি দেওয়ার কৃতিত্বটা নেবে, আর চাকরি ক্ষেত্রে গন্ডগোল, দুর্নীতি এইরকম সুপ্রিম কোর্টের থাপ্পড় খেলে বলবে যে না, আমি নই, এসএসসি চাকরি দিয়েছি। না সুমনদা, একেবারে আমি তো প্রথমে যেটা বললাম, পোডিয়ামে দাঁড়িয়ে যেটা বললাম, আমি এখনো সেই জায়গাতে স্টিক করে রয়েছি। এসএসসি এবং সেই সময় তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, তার যারা আধিকারিকরা ছিলেন, এটা হতে পারে। এই পুরো যে টিম, এই পুরো টিম যে অন্যায় করেছে সেই অন্যায়কে কোনোভাবে সমর্থন করা যায় না। আমি বলছি যে যদি মন্ত্রী চাকরি চলে যাচ্ছে, সেই সময় অবশ্যই আমাদের মানবিকতা তাদের জীবন জীবিকা দিয়ে আমরা অন্যের লোভের রাজ্য সরকার চুরি করেছে, এটা প্রমাণিত। তার দায় আমরা যোগ্যরা, যারা অন্যায় করেনি, যারা অনেস্টলি যারা কোনো টাকা দেয়নি, তারা এর দায় নেবে কেন? কেন আমি আমার নিজের জীবন ও জীবিকার মূল্য চোকাতে হবে? রাজ্য সরকার চুরি করেছে, সেই চুরি অবশ্যই 1 নম্বর দায়ী। 2 নম্বর দায়ী বিচার ব্যবস্থা। সেই চালের কাগজের ব্যবস্থাটা করে দিলেন না কেন? 5300 জন যে চোর ধরা পড়েছে তাদেরকে আলাদা করে কেন যোগ্যতার সঙ্গে ন্যায় বিচার করলেন না কেন? কেন বিচার ব্যবস্থায় কি দায়ী নিতে হবে না? রাজ্য সরকারকে দায়ী, আপনারা তো চুরি করেছেন, এসএসসি তো দায়ী, কিন্তু এই দায় তো সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থা। আমরা কোথায় ন্যায় বিচার পেলাম? আমাকে তো বলতে হবে যে আমার দায়টা কোথায়। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটা কি নিম্ন আদালত থেকে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কোথাও যত তুমি প্রত্যেকটা শুনানিতে কার্যত ছিলে, আমি বলছি যে একজন শিক্ষামন্ত্রী তিনি ব্যক্তিগত ক্ষমতার বলে দুর্নীতি করেছেন, তার কয়েকজন বাছাই শীর্ষ আধিকারিক করেছেন, বিষয়টা কি তাই? নাকি এই স্কেলে যখন দুর্নীতি হয়, যখন টেবিলের থেকে প্রত্যেকটা ক্ষেত্রে যত রেকমেন্ডেড অ্যাপয়েন্টমেন্ট থাকে তার থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়, এক্ষেত্রে বহু মানুষ, মানে এই জন্যই তো বারবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথাটা আসছে। এটা কি ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় একদমই না, হতে পারে না। ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় 1টা 2টো 10টা করতে পারে, 1000 2000 3000 5000 কোনোই করতে পারে না। তখনই এটা সম্ভব যখন এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রডে পরিণত হয়। আর আবারও বলছি, উনি বললেন ওনার সঙ্গে খুব, মানে আমি ওনার যে বেদনা, তার সঙ্গে আমি খুব সবাই একটা কথা বলবো, বিচার ব্যবস্থার এটা দায়িত্ব না পৃথকীকরণ করার। বিচার ব্যবস্থা জাজমেন্ট দেবে, তার কাছে যা মেটেরিয়ালস দেওয়া হয়েছে, বারবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি বারবার বলেছে আপনারা যোগ্যের তালিকা দিন। বরঞ্চ সুপ্রিম কোর্টে আজকে জাজমেন্টে বলেছে এসএসসি সুপ্রিম কোর্ট এই 4 রকমের তালিকা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। আর একটা কথা 2022 সালে যখন প্রথমে দুর্নীতি ধরা পড়লো, তখনই যদি আজকে সরকার ডিসিশন নিয়ে মেনে নিত, তাহলে এই দিন আজকে তৃণমূল বলছে পার্থ চ্যাটার্জি একমাত্র চোর, কিন্তু উনি জানেন নেটওয়ার্ক সেলস কি জিনিস। এই তৃণমূল কংগ্রেসকে নেটওয়ার্ক ব্যবহার করে উনি, মানে পুরো দলটাকে উনি ব্যবহার করেছে, দলের বিভিন্ন মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, এবং তাদের মাধ্যমে দিয়ে অন্য দলের এজেন্ডাও জড়িয়ে আছে। আমি একটা জিনিস বলছি যে রাজ্য সরকার চুরি করেছে, রাজ্য সরকার এসএসসি-কে দিয়ে চুরি করেছে, দায় অবশ্যই রয়েছে। তার জন্য 5300 জন বেনিফিটেড হয়েছে, কিন্তু 19000 তো বেনিফিটেড হয়নি। সেখানে স্ট্যাটিস্টিক্যাল একটা রিপোর্ট এখানে দিয়েছে, 9-10 ক্ষেত্রে 8.5% দুর্নীতি হয়েছে। তার মানে 91%-এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা যত সিবিআই এবং বাক কমিটি সবাই করতে পারেনি কোনো দুর্নীতি। 11-12 এর ক্ষেত্রে মাত্র 14.47% দুর্নীতি হয়েছে। মানে তার মানে বাকি 85%-এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা মিসরিড করছেন। এই টেবিলটা যোগ্য অযোগ্যের টেবিল না, এই টেবিলটা হচ্ছে যেখানে একদম ওপেন অ্যান্ড শার্ট কেস যাকে বলে, যে যত শূন্য পদ আছে আমি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছি। টেবিলে আছে, এটা আরেকটা
ডেভিড ভারতে কিছু হয়নি। টেবিল নাম্বার 24 সুপ্রিম কোর্ট চলে যাওয়া অভিষেক মনু সিংভি অতিথিদের নিয়ে এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসেছেন, একদম আমি অমিত বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত, একদম 400 জন 500 জন 1000 জন, তার জন্য আমি দায় নেবো কেন? ঠিক আমি বলছি একজন অমিত বাবু বা একাধিক অমিত বাবু এইরকম, একদম আমি সম্পূর্ণ একমত যে হাজার মানুষ এই অমিত বাবুর আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত, আমরা পাশে দাঁড়াচ্ছি ওনার, একদম। একজনও মানে হাজার বাদ দিন, একজন অমিত বাবুর দায় কেন নেবে? যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসছেন, আমি এইখানে দেখাবো একেবারে স্পষ্ট করে যে আজকের এই রায় এবং ওই যাকে আমি টিকিং টাইম বোম বলছি সেইটা 8 তারিখ একেবারে পাশাপাশি। পরে প্রতিবেদন। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় সড় ধাক্কা খেল তৃণমূল সরকার। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন 25,752 জন। টাকা নিল কারা, ঘুষ নিল কারা, আর যারা যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষা দিল আজ তাদেরকে পথে বসাতে হলো। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের এই রায়ের পর কারা চাকরি পরীক্ষায় বসতে পারবেন, কারা পারবেন না? কাদের বেতন ফেরত দিতে হবে, কাদের দিতে হবে না? সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রশ্নাতীতভাবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তাদের নিয়োগ বাতিল হবে, কিন্তু তাদের কোনো বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। আদালতের বক্তব্য, যারা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন তারা সকলেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বয়সের ছাড়ের কথাও রায়ের প্রতিলিপিতে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের মন্তব্য, আমাদের মতে এটাই ন্যায্য, এটাই হওয়া উচিত। এতে তারা আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। দেখুন, সরকার যদি দুর্নীতি না করত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। খুন করলে একজন আর শাস্তি হবে আরেকজনের। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কি হবে? সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং নতুন বাছাই প্রক্রিয়া এবং নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বেতন পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, যদি প্রয়োজন হয় বয়স এবং অন্যান্য ছাড় সহ। দুর্নীতি না করেও দুর্নীতির দায়ে এত বছর চাকরি করেও চাকরি হারা। অন্যদিকে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যেখানে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তার ভবিষ্যৎ কি? সেই তদন্ত কি করবে সিবিআই? 8 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। সরকারের অপরাধের জন্য, অপদার্থতার জন্য, চুরি এবং লুঠের ব্যবস্থার জন্য, দুর্নীতির জন্য সাধারণ যোগ্য স্বচ্ছ চাকরি যারা পেয়েছিলেন তাদের আগে বিপদে পড়তে হলো। এ দায় 100% সরকার। একদল দুর্নীতি করলো, হেভিওয়েটরা মদত দিল, আর যোগ্যরা পথে বসলো। এ নিয়েই এখন জোর বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার দ্বিতীয় পর্বে আমার সঙ্গে নতুন অতিথিরা আছেন। আমি অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে 26,000 প্রায় 26,000 মানুষের চাকরি বাতিলের নির্দেশ প্রথমে এলো কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রাখলো। এই পাঠে তো সুমনদা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা করিয়েছেন বিজেপি আর সিপিএম, মানে তাহলে কি আমাদের বিচার ব্যবস্থা রাজনৈতিক স্বার্থে কাজ করছে? এই মন্তব্যের কিন্তু এটা মানে হয়। আর এই প্রশ্নটা তোলা হচ্ছে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে, যেখানে রাজনৈতিক স্বার্থে কাজ করছে কিনা সেই প্রশ্নটা জিজ্ঞাসার চিহ্ন সমেত তোলা হয়েছে। না, আমি তো এই মুহূর্তে এই রায়ের পরে এটাও আশা করছি যে আগামী দিনে হয়তো এরাও হতে পারে যে কোনো গ্রামে কোনো ঘটনা ঘটলো, কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, দোষী খুঁজে পাওয়া গেল না, গোটা গ্রামে ফাঁসি হয়ে গেল, সেটাও হতে পারে। আমি জানি না, আজকের এই রায়ে আমি ব্যক্তিগতভাবে মানে মর্মাহত শুধু নয়, আমার বেসিক যে স্পিরিট, ভারতীয় বিচার ব্যবস্থার বেসিক স্পিরিট যেটা, সেই স্পিরিট অক্ষুণ্ণ থাকলো না আজকের রায়ে।
কারণ আজকের ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলে যে একজনও নিরপরাধ যেন কোনোভাবে দোষী সাব্যস্ত না হয়। আমি যদি বলি, আমি ধরি যদি 100, আমি যদি 1000 ধরি, আমি 10,000 ধরি, আমি যদি 20,000 ধরি তারা যোগ্য প্রার্থী, তারা সঠিকভাবে চাকরি পেয়েছে, তাহলে মুড়ি মুড়কি একা একসঙ্গে করে যে ঘটনাটা আজকে ঘটলো সেই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার শুধু বিচার ব্যবস্থার কাছে এই প্রশ্নটা রয়েছে যে আপনারা দুটো ভাগ করেছেন, যে যারা মানে যারা পরীক্ষা দিতে পারবে আর যারা পরীক্ষা দিতে পারবে না। আমার প্রশ্ন, যদি এই ভাগটা আপনারা করতে পারেন তাহলে কোথাও একটা আপনারা দাঁড়াতে পারতেন, তো কোথাও তো একটা যোগ্য আর অযোগ্যর একটা বিভাগ করতে পারতেন। আমরা অযোগ্যের পক্ষে নই, কিন্তু এসএসসি কোন কোর্টে সুমনদা কোন কোর্টে যোগ্য অযোগ্য আলাদা তালিকা দিল না কেন? আমি বলছি যে মানে আমি বিচার ব্যবস্থা বাদ দিন, এটা তো এসএসসির বেসিক কাজ। এই প্রশ্নটা নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এসএসসি কে এই প্রশ্নটা প্রথমেই ফেস করতে হয়েছে যে আপনি কি তালিকা আলাদা করতে পারবেন। সুমনদা, এসএসসি থেকে সিবিআই তারা আলাদা আলাদা তালিকা দিয়েছে, তালিকাতে একমত দ্বিমতের প্রশ্নটা আলাদা। আমার প্রশ্ন সেটা, কিন্তু আদালতকে কনভিন্স করতে পারেনি, যদি না কলকাতা হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কনভিন্স করা গেছে, বলতে পারে যে এই 25,752 জনের এরা চাকরির পরীক্ষা দিতে পারবে 3 মাসের মধ্যে আর এরা দিতে পারবে না, তাহলে পরিষ্কার একটা বিভাজন তো এখানে তৈরি হয়ে গেল। তাহলে সেই বিভাজনে স্টিক করা হলো না কেন? আমি বলছি যে শুধু 25,752 জন নয়, প্রায় 1,25,000 মানুষ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। আপনি মানবতার দিক থেকে দেখুন, আজকে যদি চাকরি, আমি বলছি ব্যক্তিগতভাবে, আমার চাকরি যদি আজকে চলে যায় আমাকে সুইসাইড করতে হবে। আমি বলছি এই জায়গায় একাধিক চাকরি হারা তারা, তাদের প্রতিক্রিয়া এই কথাটা তারা বলছেন। আপনি ভাবুন তো, একদম এটা ভাবার কিছু নেই। আমি এখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 100% নয় 200%, 300% একমত যে আজকে যে অনিশ্চিত ভবিষ্যতের সামনে এই এতগুলো ছেলে মেয়েকে দাঁড়াতে হলো, এবং সত্যি সত্যি যদি এই লটে একজনও থাকেন, একজন না হাজার হাজার আছেন যারা মেধার জোরে যোগ্যতার জোরে চাকরিটা পেয়েছেন, তাদের জীবনটা ঠিক কোন খাদের ধারে এসে দাঁড়িয়ে গেল। কিন্তু এইখানে আমি আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসব। তরুণজ্যোতির কাছে আমার জানতে ইচ্ছে করছে যে সুমন বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায় নাকি ভারতীয় বিচার ব্যবস্থার স্পিরিটটা অক্ষুণ্ণ রইল না। পাশাপাশি অবশ্যই জানতে হবে যে এর কোনো কি অল্টারনেটিভ ছিল না তরুণ? মানে আজকে এতজন মানুষ, এতগুলো সংসার, তাদের অসহায় বৃদ্ধ বাবা মা, তাদের ছেলে মেয়ে, তাদের স্বামী অথবা স্ত্রী, কোথায় যাবেন তারা? এক মুহূর্তে তাদের জীবনের আশা ভরসা সব চুরমার হয়ে গেল। সুমনদা, প্রথমেই বেসিক একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত যে অনেকে লেখালেখি করছেন, ভুল করছেন। অনেকে বলছেন 26,000 চাকরি চোর। যারা এটা বলছেন তারা মূর্খ। এই 26,000 দুর্নীতি করে চাকরি পায়নি। দেখো, আজকে যখন সুমনদা আমরা এটা আলোচনা করছি, আজকে সেম দিনে আমি দেখলাম ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন যে ওখানে শিক্ষকের চাকরি পেয়েছেন, একটা কতগুলো লিস্ট ওখানে পাবলিশ করেছে। আমার রাজ্যেতে চাকরি যাওয়ার লিস্ট পাবলিশ হয়, চাকরি পাওয়ার লিস্ট পাবলিশ হয় না। 13,000 চাকরি ত্রিপুরাতে গেল, বাম আমলের চাকরি আমরা জানি। তারপর সরকার পাল্টালো এবং এখানে রেগুলার এমপ্লয়মেন্ট হয়। পশ্চিমবঙ্গে এতজনের চাকরি যেতই না সুমনদা, যদি 2021-এ এক দুর্নীতিবাজ মহিলার চাকরিটা চলে যেত, যায়নি। তাই জন্য আজকে এই অবস্থা হয়েছে। সুমনদা অনেক কথা বললেন, তোমার আগের বক্তাও বলছিল যে বেসিক স্পিরিটের এগেনস্টে চলে গেছে নাকি, ভুলে যাচ্ছে। এরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সাথে পাবলিক এমপ্লয়মেন্টের বেসিক ডিফারেন্সটা জানে না, হয় জানে না অথবা না জেনে মিথ্যে কথা বলছে। কেন বলছি? পাবলিক এমপ্লয়মেন্টে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন রুল। ইনফ্যাক্ট আজকের জাজমেন্টে তুমি লাস্ট কতগুলো প্যারাগ্রাফ পড়ো, সেখানেও বলে দিয়েছে। আমি 2025-এই এই বছরই একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট পাস করেছে, অমৃত যাদব ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড, এই 2025 জানুয়ারি মাসে। সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইজ দ্য মেন থিং। যেখানে ট্রান্সপারেন্সি যদি না থাকে, হোল প্রসেস শুড গো। 3 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্ট, একটা রেনু ভার্সেস ডিস্ট্রিক্ট সেশন জাজ 30 হাজারি কোর্ট, সেখানেও এই ট্রান্সপারেন্সির কথা বলেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছিলাম, তিনি বলেন আমাদের সময় দেওয়া হয়নি। সুমনদা, কেউ যদি বেবি প্ল্যানিং করে, বেবি প্ল্যানিং করলে তার মানে বিয়ে হবে, বিয়ে হবার বাচ্চা হবে, বাচ্চার মুখে ভাত হয়ে যাবে, যেই সময়টা লাগবে পুরো প্রসেসটার জন্য, তার থেকে বেশি সময় এই সরকার পেয়েছিল। সিঙ্গেল বেঞ্চ বলেছিল 8,000 দুর্নীতিবাজ আছে, বের করে দাও, বের করলো না। রাজ্য সরকার এবং কমিশন ছুটলো সুপ্রিম কোর্টে, ডাইরেক্ট ডিভিশন বেঞ্চে নয়, সুপ্রিম কোর্টে গিয়ে বললো যে না মাইলর উল্টোপাল্টা হয়েছে, কাউকে শোনা হয়নি। ওরা ঠিক আছে শোনো। ডিভিশন বেঞ্চে আসলো, 5 মাস সময় পেলো ডিভিশন বেঞ্চে।
ডিভিশন বেঞ্চ বারবার বললো তোমরা তালিকা দাও, তালিকা দিল না, বললো ওএমআর নষ্ট হয়ে গেছে। কমিশনের চেয়ারম্যান নিজে স্বীকার করেছে যে ওএমআর যখন নষ্ট হয়ে গেছে তখন যোগ্য অযোগ্য আলাদা করা পসিবল না, তোমাদের বাইট থাকবে নিশ্চয় দেখাতে পারো। থার্ড সুপ্রিম কোর্টে গেল গত বছর এপ্রিল থেকে, আজকে আমরা দাঁড়িয়ে আছি এপ্রিলে, 1 বছর ওখানে সব pending। ঠিক আছে, তো আমি বলছি তরুণ তুমি একটা এজেন্সির ভূমিকা এড়িয়ে যাচ্ছ, তার নাম হচ্ছে সিবিআই, না, সুমনদা, যাদের দায়িত্ব আমি এড়াচ্ছি ছিল না। যে এই আমি এড়াচ্ছি যোগ্য না। অযোগ্যর যদি আমি এড়াচ্ছি ভাগ না। করা আমি যায়, এড়াচ্ছি না, আমি এড়াচ্ছি না। অমিত বাবু থেকে চিন্ময় বাবুদের Exactly, চাকরিটা যাতে বানানো আমি যায়। এড়াচ্ছি না সুমনদা, কেন এড়াচ্ছি না? যেগুলো রেকর্ডে আছে সেগুলো বের করা পসিবল, যেগুলো ডেস্ট্রয় হয়ে গেছে কমপ্লিটলি। তোমরা সবাই বলছো না 1,04,000, এই 26,000 যদি ধরা হয়, 4 জন করে পরিবার ধরলে 1,04,000। সুমনদা তোমরা 1,04,000 বলতে পারো, আমি তো দেখা করেছি যারা 1000 দিনের পর 1500 দিনের পর রাস্তায় বসে আছে, সংখ্যাটা 1,04,000 নয় সুমনদা, সংখ্যাটা হচ্ছে 25 লক্ষ পরীক্ষার্থী, 4 জন করে যদি পরিবারের সদস্য হয়, সংখ্যাটা আছে 1 কোটি। এই দুর্নীতির জন্য 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জবাব কে দেবে? মুখ্যমন্ত্রী দেবে না? আজকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি দোষী, সিপিএম দোষী, বিকাশ বাবু দোষী, আর উনি ধবধবে ফর্সা খানায়, উনি কিছু বোঝেন না, উনি কিছু জানেন না, ন্যাকামো হচ্ছে। লাস্ট কথা বলো সুমনদা, ক্যাবিনেট জানতো না ক্যাবিনেট ডিসিশন কি ছিল? অযোগ্যতা রেখে দেওয়ার জন্য 262 কোটি টাকা প্রত্যেক বছর খরচার প্রপোজাল ছিল। কেন? চাকরি চোর যাদেরকে দেখা গেছে তাদের চাকরি রেখে দেওয়ার জন্য। আজকে নাটক হচ্ছে, আমি জানি না। আমি বলছি যে আগামী দিনে আজকে যারা এই রায়ের পাশে যারা দাঁড়িয়েছে বা এই রায়কে যারা জোর গলায় সমর্থন করছে, আগামী দিন তারা মানুষের পাশে যাবে। চাকরি পাওয়া আমি কি পদ্ধতিতে পেল? দুর্নীতি করে থাকে, দুর্নীতি কেউ করে থাকে, একদম ঠিক, কিন্তু আমি বলছি যারা দুর্নীতির পাশে দাঁড়ালো তাদেরও তো মানুষের কাছে যেতে হবে, চাকরি পাওয়া, মানুষের কাছে যেতে হবে না? পরের অবস্থা, মানুষের জীবনযাত্রা একটা বিশাল পরিবর্তন ঘটে। চাকরি পাওয়ার পর আমার জীবনযাত্রার পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটা গত 10 বছর ধরে আছে। আজকে আপনি কাদের কথা বলছেন? কারা আছে দুর্নীতির কথা বলছেন? যারা ব্যাপক দুর্নীতি করেছে, যারা নিজে দুর্নীতি করেছে, দুর্নীতির কথা তীব্রভাবে আমি নিন্দা করছি। সেটা হচ্ছে যারা গোটাটাকে এক ব্র্যাকেটের মধ্যে ফেলতে চাইছেন। তার কারণ ওই তরুণ শুরুতে বলছিল না যে কারা সোশ্যাল মিডিয়া কি লিখছেন, আমি জানি না কি লিখছেন। আমি বলছি এর ভেতর প্রচুর কয়েক হাজার মেধাযুক্ত যারা রাতের পর রাত, বছরের পর বছর পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছিলেন, তারা আজকে আবার বলছি খাদের পাশে এসে দাঁড়ালেন। আমার সব থেকে বড় কথা যে এর ভেতর কোথাও শিক্ষকদের সামাজিক সম্মান, বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই রাজ্য যাকে লালিত পালিত করেছে, সেই শিক্ষকের সামাজিক সম্মান নষ্ট হলো। কেউ ভাববে না যে এই ছেলেটি মেধার জোরে রাতের পর রাত জেগে চাকরি পেয়েছে, ও 2016, মানে আমি বলছি কোথাও একটা সোশ্যাল ট্যাবু যুক্ত হয়ে গেল যে ও 16 ওই যে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছিল। দয়া করে মুড়ি আর মিচড়ি একদর করার এই প্রবণতা, এই অমানবিকতা বন্ধ হোক। আমার পরের প্রতিবেদন শিক্ষকের সম্মান নিয়ে। এই বেলাগাম দুর্নীতি যে সম্মানকে ধুলোয় মিশিয়েছে, আবার বলছি দায়ী বেলাগাম দুর্নীতি। দেখুন কি মুখ দেখাবো আমি জানি না, মানে আমি এই অনিশ্চিত ভবিষ্যৎ। এতদিন ধরে ছাত্রছাত্রীদের অঙ্ক শেখাচ্ছেন, কিন্তু বৃহস্পতিবার এক নিমেষে জীবনের অঙ্কই ওলটপালট হয়ে গেছে। ছাত্রদের মোটিভেশন করতাম, পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে, রেস্ট্রিকশনে ডিসিপ্লিনে থাকো। একটু কড়াও ছিলাম অঙ্কের শিক্ষক হিসাবে। কাকে কি বলবো। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের শিক্ষিকা ইপসিতা হাজরা বৃহস্পতিবার অবধি স্কুলে গেছেন, ছাত্র পড়িয়েছেন, সেই চাকরিটা আর নেই। এটা ভাবতেই পারছেন না, মাথায় আসছে না এরপর ছাত্রদের মুখোমুখি হবেন কি করে। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছি আজকে আমরা রাস্তায়? কার দোষে? আমরাও জানি না কার দোষে। আমরা বিশ্বাস করতে পারছি না যে আমাদের চাকরিটা আর নেই। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। কাল থেকে কি করবো আমরা জানি না। এখন রাস্তাঘাটে বেরোলেই তো আমাদেরকে শুনতে হবে যে এও চুরি করেছিল নিশ্চয়ই, সেই জন্যই চাকরি গেছে। কিছু বলার কি বাকি আছে আর আমাদের? কোনো অন্যায় করলাম না, 6 বছর চাকরি করার পরে আজকে এই পরিস্থিতি। আমরা কোথায় যাবো এখন এই বয়সে? শিক্ষকতা তো শুধু একটা পেশা নয়, একটা সম্মান। চাকরি হারানো মানে সেই সম্মান হারানো। সে কথা ভাবলে চোখে জল ধরে রাখতে পারছেন না চাকরি হারারা। একজন শিক্ষককে দেখে কোনো পড়ুয়ার মধ্যে শিক্ষকতার প্রতি ভালোবাসা জন্মায়। বিশেষজ্ঞদের মতে এরকম দুর্নীতির জেরে শিক্ষকতার প্রতি সম্মান নষ্ট হলে সেটা শুধু একটা পেশার ক্ষতি নয়, সামগ্রিকভাবে গোটা সমাজের ক্ষতি। শিক্ষকদের মর্যাদা সম্মানের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা কোথাও কোনো দেশে কোনো রাজ্যে চুরমার হয়ে যায়, তাহলে ক্ষতি হয় শুধু শিক্ষক পদপ্রার্থীদের, জীবন নষ্ট হয় না।
সেখানে পুরো শিক্ষা ব্যবস্থা চুরমার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ক্ষতিটা হয় রাজ্যের, গোটা দেশের এবং এই দেশের দুস্থ পরিবারের মানুষজন। শিক্ষকরা মানুষ গড়েন, কিন্তু মানুষ গড়ার সেই কারিগর বেছে নেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি হলে তার থেকে দুর্ভাগ্যজনক কি কিছু হতে পারে? আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবতে পারেন গোল্ড মেডেল পাওয়া ইউনিভার্সিটি টপার, তার চাকরি চলে গেল। পার্ট টাইম অধ্যাপনা করতেন অত্যন্ত সুনামের সঙ্গে, স্থায়ী চাকরি খুঁজে এই চাকরিতে এসেছিলেন, তার চাকরি চলে গেল। এরম অজস্র উদাহরণ আপনাদের সামনে রাখতে পারি। মেদিনীপুরের জমি সমস্ত বিক্রি করে কলকাতায় যে স্কুলে চাকরি করতেন তার পাশে বাড়ি কিনে থাকতে শুরু করেছিলেন, তার চাকরি চলে গেল। এই চোখের জল কে মোছাবে? আমার পরের বক্তা চিন্ময় মণ্ডল, যিনি বর্তমানে হালি শহরের একটি স্কুলে কর্মরত, বাড়িতে বৃদ্ধ বাবা, একমাত্র রোজগারের সংসারে তিনি, জানেন না যে কোথায় যাবেন, তার পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না। আবার বলছি, অনিশ্চয়তার ওই খাদের ধারে দাঁড়িয়ে আছেন চিন্ময়ের মতো অজস্র চিন্ময়। একটাই প্রশ্ন তাদের, যে অন্যের পাপের ভাগীদার আমরা হব কেন? একেবারে স্পষ্ট প্রশ্ন, কোনো জবাব নেই আমাদের কাছে। চিন্ময়ের সময় শুরু এখন। দেখুন, আমরা কাউকে অ্যাড্রেস করার সেই পজিশনে এখন নেই। আমাদের মনের অবস্থা খুব খারাপ। আমরা যথেষ্ট পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আজ অবধি একটা অভিযোগ আমাদের নামে কেউ আনতে পারেনি এবং ভবিষ্যতে কোনো দিন পারবেও না। এই যে এত বাইট, এত কিছু আপনারা এত আলোচনা করছেন, আমাদের অবস্থাটা কালকে থেকে স্কুলে যেতে পারবো কি পারবো না, আমাদের আর্নিং মেম্বাররা তারা তাদের বেতনটা তুলতে পারবো কি পারবো না, কিভাবে সংসার চলবে, তাদের ইএমআই কিভাবে দেবে, কিভাবে তাদের বৃদ্ধ বাবা মায়ের যে খরচটা, ওষুধ কেনার খরচটা যোগাবে, আমরা কেউই জানি না। আমরা শুধু দেখি যে পলিটিক্যাল গেম চলছে। কেউ বলছেন বিজেপি দোষী, কেউ বলছেন সিপিএম দোষী, কেউ বলছে তৃণমূল করেছে। আলটিমেটলি মরতে হচ্ছে কিন্তু আমাদের মতো যোগ্য চাকরিজীবীদের। আমাদের কথা কেউ ভাবে না। আজকে এখানে ফিরদৌসবাবু বসে আছেন বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে যান, কেউ কোনো দিন তারাও কিন্তু আমাদের হয়ে কথা বলেননি। তারাও চাইবেন অবশ্যই যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল হোক, কিন্তু এটা কোনোদিন তারা বলেননি যে চেষ্টা পর্যন্ত করা হোক যে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো পদ্ধতি যদি থেকে থাকে। তারা কেন বলেননি, তারা কেন জানাননি? আজকে গোটা দুর্নীতির দায় তো এই রাজ্য সরকারের। সেই তৎকালীন শিক্ষামন্ত্রী, তৎকালীন পর্ষদের যারা সভাপতি, চেয়ারম্যান ছিলেন, তারা কিন্তু ইন কাস্টাডিতে আছেন, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে। তাদের কি হবে? আমরা কখনো দেখছি জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন, আমরাই ভুক্তভোগী, আমরাই মরছি। এত আলোচনা, এত কিছু, সমাজের সম্মানহানিটা হচ্ছে আমাদের, সমাজের যত কিছু দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের, কিন্তু কেউ কিন্তু আমাদের দিকে তাকায় না। শুধুমাত্র দেখে যে কিভাবে পলিটিক্যালি আমাদের কিভাবে মুনাফা হবে, কিভাবে আলোচনা হবে। মিডিয়াও, আমি এটুকুও বলছি, মিডিয়াও চাইছে বাইট, টিআরপি। কিন্তু আসলে ভাবুন তো যে আমাদের মতো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকে চাকরি হারালাম, কাল থেকে তাদের কি হবে? কেন সবাই মিলে এগিয়ে এসে যে যারা যোগ্য, এই সিস্টেমটাকে বাঁচানো যায় না? শুধুমাত্র এটা চাকরির ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে সবাই মিলে এগিয়ে এসে কি পারা যায় না যে আমরা শুধুমাত্র সিস্টেমটাকে বাঁচাই, এই এডুকেশন সিস্টেমটাকে বাঁচাই, কিভাবে যোগ্যতা নিরীক্ষে যে কোনো কাজ যে কোনো জায়গায় হচ্ছে সেই জায়গাটাকে আমরা রক্ষা করি, যাতে ভবিষ্যতে এই যে শিক্ষকতার পেশায় যারা আসতে চান তারা কি আর সেই সুযোগটা পেলেও নিতে চাইবেন? তারা কি ভাববেন না একদম? আমি সম্পূর্ণ চিন্ময়ের সঙ্গে একমত যে যারা শিক্ষক হতে চাইছেন, যারা হবু শিক্ষক, যারা স্বপ্ন দেখছেন যে একটা প্রজন্ম তৈরি করবো, ওই কথায় কথায় এক সময় কোট করা হতো না, মানুষ গড়ার কারিগর। আজকে মানুষ গড়ার কারিগররা কোথায় এসে দাঁড়িয়েছেন, এই সিস্টেমটা দেখা উচিত। আমি বলছি যে সংবাদ মাধ্যমের ভূমিকা বলল, প্রথম দিন থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যখন অন্য কোনো সংবাদ মাধ্যম দেখাতো না যে ওএমআর শিটে কীভাবে 0 পাওয়া ছেলেটা 53 পেয়েছে, আর যে 53 পেয়েছে তাকে কিভাবে নামানো হয়েছে, আমরা মনে করি ওইটাই হচ্ছে জনস্বার্থ। জনস্বার্থ এইটা নয় যে কার্পেটের তলায় গোটাটাকে ঢুকিয়ে দাও যাতে অযোগ্য শিক্ষক চিন্ময়বাবুর পাশে বসে শিক্ষকতা করেন। তার কারণ তারা নষ্ট করছেন পরের একটা প্রজন্ম। কিন্তু যোগ্য অযোগ্যের বিচার, চাল এবং কাঁকড়ের বিচারটা তো করতে হবে, এজেন্সি করবে। তারপর তারা এসএসসির প্রাথমিক দায়িত্ব, বারবার নিম্ন আদালত থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্টে বারবার জিজ্ঞেস করা হয়েছে এসএসসিকে আপনারা কি যোগ্য অযোগ্য, আমি তারিখ ধরে বলে দিতে পারি, যোগ্য অযোগ্য আলাদা তালিকা দিতে পারবেন? ঘাড় নেড়ে এসএসসির আইনজীবী দিনের পর দিন বলেছেন পারবো না।
তারপর হঠাৎ সুপ্রিম কোর্ট রায় দেওয়ার দুদিন আগে একটা কি মুখ বন্ধ খাম দিল। আমি বলছি, আমার এক অগ্রজ সাংবাদিক বলছিলেন যে ডাস্টবিনে বোধহয় ফেলে দিয়েছেন, সম্ভবত তাই, নয় তো এই রায় তো আসে না। কোথায় গেল যোগ্যর তালিকায়? তো খামবন্ধ গোপন নথি নয়। কেন প্রকাশ্যে কোর্টে, না নিম্ন আদালতে, না হাইকোর্টে, না সুপ্রিম কোর্টে দেয়া হলো? ফিরদৌসের একেবারে সরাসরি নাম নিয়ে চিন্ময়বাবু প্রশ্ন করেছেন, ফিরদৌসের কাছে যাব, কিন্তু তার আগে ও শিক্ষা ব্যবস্থার কথা চিন্ময় বলছিলেন না, একেবারে ঠিক। বহু স্কুল এই যে শিক্ষক এটার ওপর ডিপেন্ড করে চলছেন, কোথাও 1, কোথাও 2, কোথাও ভাবতে পারেন একটা স্কুল চলেছে 50%, তার মধ্যে যাদের রাজ্যে চাকরি গেল। এই রকম স্কুলও আছে আমাদের এই রাজ্যে। কি হবে কাল এরা যদি স্কুলে না যান? তা যোগ্য অযোগ্য বাদ দিন, যাদের চাকরি বাদ গেল সেই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাল থেকে যদি সেই স্কুলগুলোতে না যান, ক্লাসগুলো ফাঁকা থাকবে। ওই কচিকাচারা কি করবে? গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হবে, জানি না আমরা। আমি পরের প্রতিবেদন দেখাবো এই স্কুলগুলো নিয়ে। আজ থেকে ক্লাস কিভাবে চলে আমি বুঝতে পারছি না। স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এমনও স্কুল রয়েছে যেখানে 50% বেশি শিক্ষককে চাকরি হারাতে হয়েছে, যেমন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে মোট শিক্ষক 67 জন, তার মধ্যে চাকরি বাতিল হয়েছে 36 জনেরই, অর্থাৎ 50%-এরও বেশি। 8,000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে তাহলে? আমাদের স্কুলে অ্যাকচুয়ালি টোটাল 67 জন টিচার ছিলেন, তার মধ্যে আজকের এই ঘটনায় রায়ের ফলে 36 জনের মানে হয়েছে, বাতিল হয়েছে। এখন বুঝতে পারছি না কিভাবে স্কুলটা চলবে। মুর্শিদাবাদেরই আরেকটি স্কুল ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের শিক্ষক সংখ্যা 62, 21 জনেরই চাকরি চলে গেছে। প্রায় 4,000 পড়ুয়ার এই স্কুল চলবে কি করে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষিকা। দুজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, এখানে শিক্ষকের সংখ্যা 24, চাকরি বাতিল হয়েছে 8 জন শিক্ষকের। এবার স্কুল সামলাবেন কি করে? মাথায় হাত প্রধান শিক্ষকের। আমাদের স্কুলে 8 জন বাদ যাবে, তো আমার রকম পুরো রাজ্য জুড়ে অনেক স্কুল আছে, তার প্রভাব পড়বে, পুরো শিক্ষা ব্যবস্থা কোল্যাপস করে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলগুলিতে যখন শিক্ষক শিক্ষিকার আকাল পড়ার পরিস্থিতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 মতন তারা টিচার রয়েছেন, বাকিরা গ্রুপ সি গ্রুপ ডি সব রয়েছেন। তো সেক্ষেত্রে সেই টিচাররা আজ থেকে অফ হয়ে গেলে আগামীকাল থেকে মানে পড়াশুনোর ব্যবস্থার মধ্যে কি হবে? এটা নিয়ে আমরা কিছু ভাবছি, সেটা আমি এখনই প্রেসকে বলবো না। আমাদের ভাবনার মধ্যে থাকতে দিন। এটা আমরা আইনেই লড়ব। যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের অনেকেই উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাদের ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে? আমাদের দেখতে হবে টোটাল এইচই এবং এক্সামিনার মিলিয়ে প্রায় 50,000-এর কাছাকাছি আমাদের টোটাল ম্যান পাওয়ার ইনভলভ থাকেন। তো এইবার এই 50,000-এর কাছাকাছি যারা রয়েছেন তার মধ্যে কতজন এফেক্টেড হলেন, আজকে যে এই অনারেবল সুপ্রিম কোর্টের যে রায় হলো তাতে তারা কতজন এফেক্টেড হলেন, সেইটা আমাকে একটু অ্যাসেসমেন্ট করতে হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, ইতিমধ্যেই কিন্তু সরাসরি এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় চাকরি খেগো বলে মিম ছাড়া হচ্ছে যে আপনারা আইনজীবীরা এটার জন্য যুক্ত, এতগুলো মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের সামনে আপনারা দাঁড় করিয়েছেন, তার কারণ আপনারা যোগ্যদের চাকরি যাবে না এই জন্য কোনো মামলা করেননি, যেটা চিন্ময়বাবুর অভিযোগ। আপনার উত্তর? দেখুন, এর আগে চিন্ময়বাবু বললেন এবং আমার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিলেন। আমরা কাদের হয়ে মামলা করতে গেছিলাম? যারা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কেউ চাকরি করেননি। এখন আপনি যদি এই রায়টি দেখেন, রায়ের 28 নম্বর প্যারাগ্রাফে দেখুন লেখা আছে, একটা লাইন পড়বো, উই মে হ্যাভ অ্যাকসেপ্ট দিস আর্গুমেন্ট ইফ ওয়েস্ট বেঙ্গল WBSSC হ্যাড দ্য অরিজিনাল ফিজিক্যাল OMR শিট অর দ্য মিরর কপি অফ দ্য OMR শিট। যদি মিরর কপি অফ দ্য OMR শিট থাকতো তাহলেও সার্ভিসটি বাঁচত। আমরা ইভেন এটাকে প্রমাণ করার জন্য যে মিরর কপি ওদের কাছে আছে, অচিন্ত কুমার মণ্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায় সুপ্রিম কোর্টের সামনে SSC নিজে এফিডেভিট দিয়ে বলল যে হ্যাঁ, আমরা ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করার আগে আমরা মিরর কপি রেখেছিলাম।
আমরা ইভেন এটা প্রমাণ করার জন্য যে মিরর কপি ওদের কাছে আছে সেটা জানার জন্য শেতাবুদ্দিন নাসরিনরা তারা আরটিআই করলো 2023 সালে এবং 24 সালে এই এসএসসি সেই আরটিআইয়ের অ্যান্সার দিল, ওএমআর শিট সাপ্লাই করলো। আমরা সেটিকে দেখিয়েও বললাম যে ওদের কাছে মিরর ইমেজ আছে, কিন্তু এসএসসি এসে বললো না আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সিবিআই যে ওই গাজিয়াবাদ থেকে যেটি উদ্ধার করেছে সেই কপির আমরা ওই শেতাবুদ্দিন নাসরিনকে দিয়েছি এবং আমরা কি বলতে চাইছো, যদি চাল আর কাঁকড় আলাদা করা যেত তোমার কথা অনুযায়ী, অর্থাৎ চিন্ময় বাবুরা এবং অযোগ্যদের যদি আলাদা করা যেত তাহলে বিপদে পড়তো এসএসসি? দেখুন, আপনি যদি চাল আর কাঁকড় আলাদা করতে যান তাহলে তো প্রথমত ঠিক করতে হবে ভিত্তিভূমিটা কি হবে। অরিজিনাল ওএমআর শিট নেই, মিরর ইমেজ এসএসসির কাছে নেই। আপনি একটা জিনিস ভুল করছেন অনেকেই বুঝতে। সিবিআইয়ের দায়িত্ব কি? সিবিআই হচ্ছে তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা নয়। এসএসসি হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি। এসএসসির কাছে তারা বলছে আমাদের কাছে কোনো কপিই নেই। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলে যে 20 বছর ন্যূনতম আপনাকে কপি রাখতে হবে। আজকের দিনে অন্ততপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল আমার রাজ্যে প্রতিটি পরীক্ষায় অন্ততপক্ষে 20 বছর তার ডকুমেন্ট সংরক্ষণ করে রাখবো। আজকে মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল যে আমার রাজ্যে যা ভুল হয়েছে হয়েছে, আমার রাজ্যে এখনো পর্যন্ত যত পরীক্ষা হবে, আগামী দিনে যত পরীক্ষা হবে, সমস্ত ইন্টারভিউ ভিডিও ক্যামেরা হবে। একটা কথা বলো, সেটা হচ্ছে ধরো ওএমআর শিটের 1 বছরে তো বারবার তারা বলেছে যে সংরক্ষণ করেননি, শুধু 1 বছর সময়সীমা কমিয়ে করা হয়েছে তা নয়, তা স্ক্যান্ড কপিটাও রাখা হয়নি। আচ্ছা, কিন্তু এইটা যদি এসএসসি বলে তার সব থেকে বড় যুক্তি তো তার বিরুদ্ধে এইটা হয় যে একমাত্র ক্রিমিনাল কনস্পিরেসি অনুযায়ী ওএমআর শিটটাকে তারা নষ্টই করতে চেয়েছিল। একদমই, তার কারণ আগে থেকে প্রি প্ল্যান ছিল যে চাকরিগুলো বিক্রি হবে, যার ফলে আমি তার স্ক্যান কপিটাও ধ্বংস করে দিলাম। দেখুন, এইটাই চাকরি যে দুর্নীতি করবেন সেই জন্য রুল ফ্রেমিং থেকে এই দুর্নীতির সমস্ত রকম প্রয়াস তৈরি হয়েছে। কিভাবে আমি উদাহরণ দিয়ে বলি। প্রাইমারির রুল ফ্রেমিং করা হয়েছে এমনভাবে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করতে হয়। দিনের পর দিন আদালতে একটার পর একটা মামলা করেছে শুধুমাত্র প্যানেল প্রকাশ হওয়ার জন্য। তারা গিয়ে বলেছে দেখুন সরকার তো রুল ফ্রেমিং করেনি, সরকার রুল ফ্রেমিং করেছে দুর্নীতি করার জন্য, সরকার রুল ফ্রেমিং করেছে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়। তারপরে কি হয়েছে, মেরিট লিস্ট প্রথমে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি, আদালতে এসে মামলা করতে হয়েছে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হয়। কিন্তু যেহেতু রুল নেই, আমাদের দেশে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই আইন তৈরি করার হকদার, কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম নয়। যখন আপনি জনগণ, আপনার কিছু নাগরিক দায়িত্ব থাকে, সেই নাগরিক দায়িত্ব কি আপনি যখন সেই মানুষকে নির্বাচিত করবেন তার যেন ইন্টেনশন থাকে, গুড ইন্টেনশন থাকে, না হলে কিন্তু আপনি কোনো অপরাধ না করে পরিষ্কারভাবে বলতে চাই চাল এবং কাঁকড় বাছাই যে ওনাদের নাম উঠে এসেছে, এই চাল কাঁকড় বাজার কোন প্রক্রিয়াতে এনারা কোনোভাবে মানে চাল কাঁকড় বাজার পক্ষে ছিলেন না, এরা চাকরি বাতিলের পক্ষে ছিলেন, রাজনীতির কাছে দায়িত্ব ছিল। আমি বলছি কোন কোর্ট অফ লয়, সুমনদা, কোন কোর্ট অফ লয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমকে পাত্তাই দিত না যদি এসএসসি লিস্টটা ফেলে বলতো এই হচ্ছে যোগ্যদের লিস্ট, এই হচ্ছে অযোগ্যদের লিস্ট, শুনতেই না। চাকরি যারা আজকে হারালো এবং চাকরি যারা বঞ্চিত হয়ে পথে বসে আছে, কারুর পাশে এরা নেই, এরা রাজনীতির পাশে আছে। সরকার আছে তো নিতে চাইছে। আমি বলছি যে আপনার মনে আছে নিশ্চয়ই যে কদিন আগে আপনি উচ্চ প্রাথমিকের কিছু নিয়োগ হলো সরকার মানে কোর্টের নির্দেশে, এই নির্দেশ যখন প্রকাশিত হয়েছিল তখনও এনারা বাধা দান করেছিল। আমি বলছি যারা চাকরি পেয়েছে উচ্চ প্রাথমিকে তারা চাকরি পেত না যদি না প্রথম মেরিট লিস্টে ক্যান্সেল হতো। এবং পশ্চিমবঙ্গের চাকরির ইতিহাসে মুখ্যমন্ত্রীর নাম বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীম, কেন দায়িত্ব ছিল কমিশনের, আলাদা করার দায়িত্ব ছিল কমিশন, তারা করেনি। সুমন্দা একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছে আজকে, আমি এখান থেকে পরিষ্কার ওয়ার্নিং দিচ্ছি। প্রাইমারিতে 32,000 চাকরি ডিভিশন বেঞ্চে দয়া বেঁচে আছে। সরকারের কাছে এখনো সুযোগ আছে যে প্রবলেমগুলো আছে সলভ করুক। অ্যাপটিটিউড টেস্ট হয়নি পরিষ্কার, রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি পরিষ্কার, প্যানেল নেই পরিষ্কার, ওএমআর নেই পরিষ্কার, ওই চাকরিগুলো যাবে একদম।
কিন্তু তার আগে আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম বা সুদীপ্ত দাশগুপ্তর কথা আদালতে গ্রাহ্য হতো না যদি প্রথম দিন নিম্ন আদালতে বা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এসএসসি দিয়ে বলতো যে এই হচ্ছে আমাদের যোগ্যদের তালিকা আর এই হচ্ছে মাননীয় ধর্মাবতার যা চেয়েছিলেন অযোগ্যদের তালিকা। আমি বলছি গ্রাহ্য হতো না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন তা, কিন্তু সেইটা কেন করা হলো না এ প্রশ্ন চিন্ময় বাবুদের তরফ থেকে, অমিত বাবুদের তরফ থেকে, এরম অজস্র চিন্ময় এবং অমিতের তরফ থেকে আমাদের থাকবে। আমার পরের প্রতিবেদন যে এইখানকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা বারবার আজকে সুপ্রিম কোর্টে এই 41 পাতার রায় উঠে এসেছে, কেন বলা হচ্ছে, কেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ সেটা মনে করছে দেখাবো। ব্যাপকভাবে কারচুপি ও জালিয়াতি হয়েছে, এগুলোকে চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, তার জন্য পুরোটা সংশোধনের জায়গাতেই নেই। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, আর এর জন্য রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে চাকরিহারারা। আমরা যোগ্যতা দিয়ে ইন্টারভিউ দিয়ে হয়েছিলাম, আজকে আমাদেরকে পথে বসানো। এই নিয়োগ দুর্নীতির মামলাতেই গত বছরে গ্রেপ্তার হয়েছে শিক্ষা দপ্তরের হুরা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা। অর্থাৎ এক কথায় বললে নিয়োগ প্রক্রিয়াটা যাঁরা চালান, যা দেখিয়ে বিরোধীদের দাবি এর পরেও এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হবে না। রাজ্য সরকার এর দায় এড়াতে পারে কি করে? যেভাবে দুর্নীতিটা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তা আজকে প্রশ্ন চিহ্নের মুখে। দুর্নীতি কোন মাত্রা পর্যন্ত যেতে পারে, যে দুর্নীতির সাথে পুরো ক্যাবিনেট যুক্ত আছে। অতএব এটার থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিদের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে এই দুর্নীতি হয়েছে। গত বছর 2রা মে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। 2024 সালের 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এদিন যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন। তারা যাদের টেন্টেড বলে দিচ্ছে, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। যদিও বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এত দুর্নীতির কারণে সরকারি চাকরির ওপর থেকে তরুণ তরুণীদের আস্থাটা নড়ে গেলে তাঁরা কোথায় যাবেন? রুমা পাল, শিবাশিস মৌলিক ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদার কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে আমরা দেখেছিলাম যে নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা সবসময় বলতেন যে এসএসসি একটা অটোনমাস সংস্থা, এতে মন্ত্রীর কিছু করার নেই। আমি বলছি যে আজকে সরকারের তরফ থেকে এই একই যুক্তি দেখানো হচ্ছে যে এসএসসি একটা অটোনমাস সংস্থা, আমরা ইন্টারফেয়ার করি না। এই যুক্তি দেখিয়ে সরকার কি দায় ঝেড়ে ফেলতে পারবে? আদৌ না। ইতিহাস সে কথা বলে না, আমার ধারণা ভবিষ্যতও বলবে না যতদিন এই সরকার এখানে থাকবেন। এই কারণের জন্য বলছি যে স্বশাসিত সংস্থা বলতে যা বোঝায় এসএসসি, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্টেট ইলেকশন কমিশন, মানে তার কাগজে কলমে তো তাই। আমি বলছি কাগজে কলমে তাই, কিন্তু শাসকের নিয়ন্ত্রণের রাজনীতি করে আমি মনে ষষ্ঠী পুজো করা বলতে যা বোঝায় স্বশাসনের, সেটাই হয়েছে। এবং শাসকের নিয়ন্ত্রণ কোন এক্সটেন্ট পর্যন্ত, আপনি এসএসসির যা নিয়োগ সংক্রান্ত সেই নিয়মকে বাদ রেখে সেখানে আলাদা করে বেআইনি কমিটি তৈরি করা হলো। আপনি এখন বলা হচ্ছে যে আমরা স্বশাসন মানে এসএসসির দায় নেব না, কিন্তু ওই যে কাকড় এবং চালের গল্প যেটা আপনারা এতক্ষণ ধরে করছিলেন, যে কাকড় যখন মিশিয়েছে এবং যারা মিশিয়েছে প্রত্যেকটা ক্লিয়ার ছিল। আপনি গ্রেস নাম্বার হয়েছে, আপনি ভুয়ো ওএমআর শিট তৈরি করা হয়েছে, সাদা খাতা জমা দিয়ে নাম্বার পেয়েছে, ইন্টারভিউয়ে বাড়তি নম্বর দেওয়া হয়েছে, এরকম অজস্র
কাকড় মেশানো লিস্ট যখন তৈরি হচ্ছে, হুইসেল ব্লোয়ারের কাজ করেছিল এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা 16 সাল থেকে, সরকার বলেছিল কুছ নেই ডাল মে সব ঠিক আছে, অল ইজ ওয়েল। আমার প্রশ্ন হচ্ছে যে এটা সরকার তার নিজের দায়িত্ব যখন পালন করেনি এবং সরকারের কাজ ছিল এরকম একটি স্বশাসিত সংস্থা, সেটার উপর নজরদারি করা। স্বশাসিত সংস্থা এই চিন্ময় বাবুদের পাশে কে দাঁড়াবে এখন? না, চিন্ময় বাবুদের পাশে শুভ বুদ্ধি সম্পন্ন গোটা সমাজ আছে। চাল কাকড়ের আলাদা করার গল্প বলছেন, যে কাকড় মিশিয়েছিল হচ্ছে যে এখানে দাঁড়িয়ে এসএসসি, কাকড় মেশানো তো অ্যালাউ করেছিল হচ্ছে রাজ্যের সরকার, আর আজকের বলা হচ্ছে যে আমরা কাকড় আর চাল আলাদা করতে পারছি না। আমি একমত, কিন্তু আমি বলছি মুশকিল হচ্ছে চিন্ময় বাবুর ইএমআইটা দিতে তো গোটা সমাজে গিয়ে আসে না, ওটা ওনার কাছ থেকেই মানে নেবে, তারপরে ব্যাংক গলায় গামছা ধরবে, কোথায় যাবেন এরা? সুমন, রাজ্যের সরকারকে এই দায় নিতে হবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের। আমরা এই কথা শুনেছিলাম, ববি হাকিম বলেছিলেন যে পার্থদার দায় নয়, গোটা ক্যাবিনেটের দায়। ফলে ক্যাবিনেট চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল অযোগ্য প্রার্থীদের চাকরি যদি যায় আমরা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে রাখবো। কার পয়সা রাখবেন? সরকারের পয়সায় অযোগ্য মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষদের। ফলে যোগ্য অযোগ্যকে আলাদা করতে চায়নি সরকার প্রথম থেকেই। ফলে আজ সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারের ক্যাবিনেটের চিফ হিসেবে মুখ্যমন্ত্রীকেই দায়িত্ব নিতে হবে। আজকে চোরেরা চুরি করছে চারপাশে দাঁড়িয়ে, আর দোষ পড়ছে যখন হচ্ছে সেই চুরি ধরা পড়ছে বাকিদের, যারা তার পেছনে দৌড়াচ্ছিল। আমি আপনাকে বলছি যে এর জন্য শিক্ষায় যে ক্ষতিটা হচ্ছে, আমি বলছি সরকার পোষিত শিক্ষা, স্টেট এডেড শিক্ষা, এখানে আমাদের রাজ্যের মধ্যবিত্ত প্রান্তিক পরিবারের মানুষরা ভরসা করে সরকারি ব্যবস্থায় যায়। আজকের যে দুর্নীতি আপনি হচ্ছে বলছেন, আমি বলছি হয়ে গেছে। এবং এটা বলেই শেষ করব যে আমি বলছি এই গোটা ঘটনার ভিকটিম আমার প্রথম ওই যোগ্য প্রার্থীরা যারা হলেন, সেকেন্ড ভিকটিম হচ্ছে যে সমাজের কোটি কোটি মানুষ যারা সরকারি ব্যবস্থার উপর নির্ভর করে আজও আছে দাঁড়িয়ে, এবং বেসরকারিকরণের রাস্তা আমি বললাম আর একটা দিক থেকে খুলছে। যদি সরকার পোষিত ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া যায়, সম্ভবত এই চেষ্টাটাও তারা করছেন ঘুরপথে। কিন্তু আমি বলছি এর সঙ্গে এই তালিকায় এটাও যোগ করতে হবে যে এই সিস্টেমের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন, যারা একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেন এবং যারা সেটা খেলতে দিলেন, এই তালিকা থেকে তাদেরও বাদ দেওয়া যাবে না। আমি বলছি যে দেখুন গোটা প্রক্রিয়াটা আপনি দেখবেন, মানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবিধান করা নয়, মানে আমি বলছি যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটাকে সরানো নয়, দুর্নীতিটাকে কাজে লাগানো, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্যারালাইজ করা। দুর্নীতি করবে সরকার আর প্রতিবিধান করবে হচ্ছে বিরোধীরা। চৌধুরীর কাছে আসবো, তার আগে আপনাদের সামনে একটা প্রতিবেদন যে আজকে বিচার ব্যবস্থা নিয়ে ঠিক কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং পাশাপাশি হাইকোর্টের রায় তার পেছনে কাদের দায়ী করলেন দেখাবো। একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন, আদার চিফ জাস্টিস ক্যান্সেল। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে 2016 সালের এসএসসি পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গেছে 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। আর সর্বোচ্চ আদালতের এই রায় নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে। চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট, আদার চিফ জাস্টিস ক্যান্সেল। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের নির্দেশে জেলও খাটতে হতে পারে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে পরিস্থিতি কিন্তু ঘোরালো হবে। সেই কারণে আমি আবার স্মরণ করিয়ে দিই, রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠক করতে বসে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন সদ্য দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে পোড়া নোট উদ্ধারের প্রসঙ্গ। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারতো। চাকরি বাতিলের নিরিখে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি বিশেষ ইঙ্গিতপূর্ণ নয়? মুখ্যমন্ত্রী আমি শুনলাম যা বলছিলেন, একে গালাগালি দিচ্ছেন, ওকে গালাগালি দিচ্ছেন। এসএসসি তো রাজ্য সরকারের বাইরে নয়। গত বছর 22 এপ্রিল 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদের বেঞ্চ। তারপরও কড়া মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন,
সরকারি সিকিউরিটিতে চলেন। এই অর্ডারটা বেআইনি অর্ডার, আজ নয় দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন। চোর কখনো বিচার মানতে পারে না। চোর চুরি করেছে, সেটা ধামাচাপা দিতে চেয়েছে, কোর্ট তার পক্ষে রায় দেয়নি। 2021 সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির সাংসদ। নাম না করে তাকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, তাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? পাগলের পোলা আপনি বকেন, ওনাকে বকতে দিন। পাগলের পোলা, আপনি পাগল হয়ে গেছেন আজকে। এত বড় ধাক্কা তো উনি আসেন। ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি যখন লাগাতার রাজ্য সরকারকে নিশানা করছে, তখন পার্থ চট্টোপাধ্যায়ের আগে ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময়কার প্রশংসা শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায়। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল পিএসসির চেয়ারম্যান থাকার সময় এ ধরনের কাজ তারা করতে দেননি। 2013 সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে, শিক্ষা দপ্তর দেওয়ার পরে, আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই তরজারও একটা রাজনীতি আছে, সেই রাজনীতিতে নানা নতুন নতুন ঘটনাও ঘটছে। দুদিন আগে দেখলাম ওয়াকফ সংশোধনী বিল পেশ হওয়া নিয়ে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী 22টা এদেশের বিরোধী দলকে নিয়ে বৈঠক করছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সেই বৈঠকে আছেন। আজকে দুদিনের মধ্যে দেখলাম এই রায়ের পর কংগ্রেসের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলছেন কোট আনকোট মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সরকারের এক মুহূর্ত আর নৈতিকভাবে ক্ষমতায় থাকা উচিত নয়। আমার পরের বক্তা সুমন রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন থাকবে যে আমি এটা মানতে সম্পূর্ণ নারাজ যে হাইকমান্ডের সঙ্গে কথা না বলে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ দাবি করছেন, যিনি ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক, এইটা তার পদত্যাগ দাবি করছেন অফিসিয়ালি হাইকমান্ডের সঙ্গে কথা না বলে। এটা তো এ বাত থেকে হজম নেই হুয়া। আমি সুমনবাবুর কাছে আসবো যে তাহলে কি কথা বলেই আমার খুব ভাল লাগে সুমনদার প্যানেলে এলে আমায় যখনই পোডিয়ামে উনি পাঠান, উনি একবার ইন্ডিয়া জোটকে ছুঁয়ে নেন। ইন্ডিয়া জোট বলে দেয়নি কাউকে দুর্নীতি করতে, ইন্ডিয়া জোট কাউকে বলেনি গরু পাচার করতে, ইন্ডিয়া জোট বলেনি কাউকে কয়লা পাচার করতে, ইন্ডিয়া জোট কাউকে বলেনি আবাস যোজনার টাকা চুরি করতে, ইন্ডিয়া জোট শিখিয়ে দেয়নি মায়ের নামে আসা টাকা ভুল করে তার থেকে কাটমানি খেয়ে নিতে। ইন্ডিয়া জোট বলেছে স্বচ্ছ প্রশাসন দিতে। তা যদি মুখ্যমন্ত্রী, কিন্তু মুশকিল হচ্ছে এইগুলোর অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে ইন্ডিয়া জোটে তারা পাশাপাশি চেয়ারে বসে থাকেন। যে আবার তো বলছি সুমনদা, ইন্ডিয়া জোট কি বলে দিয়েছে যাও বাংলায় ফিরে গিয়ে চুরি করো আর এখানে বসে আমার পাশে কফি খাও? কোনোদিন বলেনি। এগুলো আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা সংবাদ মাধ্যম এটা আলোচনাটাকে খুব রসালো করার জন্য মাঝে মাঝে বলে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা ভার্ডিক্ট যেখানে সুপ্রিম কোর্ট দিয়েছে, উনি আবার কারুর নাম নিয়ে বা ডাঙ্গুলি গাঙ্গুলি এই সব কথাগুলো বলছেন। ওনার অ্যাকচুয়ালি সিরিয়াসনেস নেই তো ভিতরে। উনি তো খুব সন্তর্পণে ওনার দল, ওনার প্রশাসন আগামী প্রজন্মকে উৎসাহ দিচ্ছে, লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে বড় হও, আমাদের দলের সিন্ডিকেট ব্যবসায় জয়েন করো। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আবেদন। তাহলে এই ধরনের ইয়ার্কি মারতে পারে না। অদ্ভুত লাগে, আজকে বিচারপতি নাকি বলেছেন যে এত বড় একটা কেলেঙ্কারি, তার উপরে রাজ্য প্রশাসনের একটা চাহিদা বা একটা ভিতর থেকে আকাঙ্ক্ষা ঠিক তত বড় করে সুন্দরভাবে কি করে এটাকে ধামা চাপা দেওয়া যায়। বারবার বলেছেন, হ্যাঁ, কভার আপের কথা ছত্রে ছত্রে আছে। আমরা ভারতবর্ষে কোনোদিন শুনিনি এই ধরনের ঘটনা। একটু আগে তৃণমূলের প্রতিনিধি অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যতের সুমনদার দায় কে নেবে?
দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে নিতে হবে। আরেকজন আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে 2021 সালে এনার চাকরিটা কেড়ে নিলে বাংলার মানুষ বেঁচে যেত, এই 25,000 26,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হতো না। 2021 না, আমি একটু রেকটিফাই করে দিই, 2016 সালেই কেড়ে নেওয়া উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। বাইনারি উপঢৌকনের রাজনীতি, সেই জায়গায় নিশ্চয়ই আমরা আটকে আছি। কিন্তু এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার, প্লিজ প্লিজ না 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 প্লিজ, আমি শেষ করে নিই। আমি তার কাছে একটাই কথা বলি, নিশ্চিন্তে থাকো, বাংলার মানুষের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, তোমাদের চিন্তা করতে হবে না। আমি দুটো প্রশ্ন খালি তুলবো। আমি একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আমি শেষ করিনি, আমি পোডিয়াম ছাড়িনি, নো আমরা পোডিয়াম ছাড়িনি, পোডিয়াম ছাড়িনি, আমি খালি একটা প্রশ্ন সুমনদের কাছে করছি। না না, আমি বলছি যে সরকারকে সরিয়ে তরুণরা ক্ষমতা এলো 2014, তাদের নামে 4 লক্ষ কোটি টাকা দুর্নীতি ছিল। আমি বলছি ওনাদের প্রধানমন্ত্রীর নাম, আমি খালি একটা প্রশ্ন করব, মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় আনকন্ডিশনালি ইস্তফা দিতে বলেছেন আপনাদের মুখ্যমন্ত্রীকে, যিনি দুর্নীতির নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলা জুড়ে, যিনি দুর্নীতির নেতৃত্ব দিচ্ছেন। আমি 3টে জিনিস একটু বলতে চাই। দেখুন, এইটা তো শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলছি, কিন্তু ধারাবাহিকভাবে যদি দেখেন 2011 সালের পরে 100 দিনের কাজের দুর্নীতির থেকে শুরু করে আপনার পুরসভার দুর্নীতির একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, কিন্তু দুর্নীতিটাকে সিরিয়াসলি অ্যাড্রেস কি তৃণমূল কংগ্রেস করছে বা মমতা বন্দ্যোপাধ্যায় করছে? কোনো ইনস্টিটিউশনাল রিফর্ম আপনি আমার একটা সিঙ্গেল বলতে পারবেন যে বিশ্বনাথ একটা সিঙ্গেল ইনস্টিটিউশনাল রিফর্ম হয়েছে, একটা আইনি সংশোধন হয়েছে? সেটা হচ্ছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি মিটিং ডেকেছেন, এই চিন্ময় বাবু, অমিত বাবু, এরকম হাজার হাজার চিন্ময় অমিতদের মুখে কোনো কি সমাধান সূত্র আছে? আমি সবার কাছে জানতে চাইবো। না, প্রথমত কি মানে অন্ধকার, মানে একেবারে অন্ধকার হয়ে গেল সবটা এদের ভবিষ্যৎ। না দেখুন, আমি বলি সমাধান সূত্র রয়েছে। সমাধান সূত্র কি? ওই 28 নম্বর প্যারাগ্রাফটা বললাম না, মিরর ইমেজ উদ্ধার করো যেখান থেকে পাবে, যার বাড়িতে রাখা আছে। ও এখন দ্বিতীয় কথা বলি, দেখুন যা হয়ে গেছে হয়ে গেছে, এরপরেও আজকে অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল যে আগামী দিনে যত পরীক্ষা হবে ডকুমেন্ট গুলো 20 বছর সংরক্ষণ করে রাখবো, ভিডিওগ্রাফ করবো, বললেন না। আমি বলছি আগামী দিনেও একই পদ্ধতিটা ফিরে পাবেন, দাবিটা উনি করতে পারবেন। কথা বলছেন সুপ্রিম কোর্টের রায়টা যোগ্যদের যে চাকরি গেল আজকে, সেই চাকরিটা ফিরে পাবেন, দাবি করতে পারবেন। তার জন্য তো হয় মার্কশিট লাগবে, দাবি করতে আপনি চাকরি বিরোধী, আপনি বাংলার চাকরি করতে পারবেন না, বাংলার মানুষকে চাকরি থেকে বঞ্চিত করা আপনার লক্ষ্য। সুপ্রিম কোর্টের, আমি বলছি সুপ্রিম কোর্টের রায়টা আপনি বলবেন কবেটা হয়ে মার্কশিট দিয়েছেন, আমি বলছি এই যে 7 তারিখে উনি মিটিং ডেকেছেন, এই 7 তারিখে মিটিংটা পলিটিক্যাল মিটিং, একটা তদন্তকারী সংস্থা, একটা ক্যামোফ্লেজ করার যে অভিযোগটা সুপ্রিম কোর্ট করেছে যে প্রত্যেক পরকে তথ্য চাপানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমি মনে করি 7 তারিখের মিটিংটাও একটা ষড়যন্ত্রমূলক মিটিং, পলিটিক্যাল ষড়যন্ত্র মিটিং, এবং বিপদগ্রস্ত তাকে তৈরি করেছে কোনো বিপদে চুরি করে এতগুলো যে কথা হচ্ছে, মানুষদের কথা হচ্ছে, তো এই 3 মাসের মধ্যে করতে হবে। ফ্যাক্ট কতগুলো প্রবলেম থেকে যাচ্ছে এর মধ্যে। প্রবলেম হচ্ছে ওবিসি এ ইস্যুটা ঝুলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যথার জায়গা, কিভাবে পরীক্ষা নেবে আমি জানি না। ফার্স্ট, সেকেন্ড পয়েন্ট এখানে থাকছে একটা প্রশ্ন আমার অন্যদের ক্ষেত্রে আছে, ভাইদের ইস্যু আছে, সেকেন্ড আছে, ভাইদের ইস্যুটা যেমন আছে। সুমনদা বলো তো, 16 পর থেকে নিয়োগ হয়, ওদের মুখে বললাম 16 পর থেকে নিয়োগ হয়নি, নিয়োগ কি করে হবে? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন আবার এই চোর এবং ডাকাতের ক্যাকোফোনির মধ্যে সন্দীপ মুখোপাধ্যায় তিনি লিখছেন, রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে যোগ্যদের সর্বনাশ করলো। তাপস কুমার লিখছেন, শনাক্ত হলো না বরং সর্বনাশ হলো। রঞ্জন দে মজুমদার লিখছেন, রাজ্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, কাঁকড় আর চাল হয়তো ইচ্ছে থাকলে আলাদা করা যেত,
কিন্তু সেক্ষেত্রে খোলাখুলি চুরি ধরা পড়ে যেত। শুভাশিস রায় লিখছেন, রাজ্য সরকারের অপদার্থতার জন্য যোগ্য শিক্ষকরাও চাকরি খোয়ালো। আবার বলছি, প্রথম দিন থেকে বলছি যে এই যোগ্য ছাত্র, যোগ্য চাকরি প্রাপক এবং অযোগ্যদের কেন আলাদা করা গেল না? এদের ভবিষ্যতের দায় কারা নেবে? আমরা এই শহরে নানা কৃতি মানুষের সঙ্গে কথা বলেছি। আজকে সুপ্রিম কোর্টের এই রায় কি বলেছেন তারা দেখাবো। সুপ্রিম কোর্টের পক্ষে বাছা খুব শক্ত, কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন আর কারা দুর্নীতির বাইরে থেকে চাকরি পেয়েছেন। একটা রাজ্যের যে সরকার আছে তারাই এই পরীক্ষাটা নেন এবং সেইখানে যে সার্বিক দুর্নীতি হয়েছে এটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। এটা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষে একটা লজ্জার বিষয়। এই রকম অবস্থায় এই দুর্নীতির মধ্যে দিয়ে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা কি করে আগামী দিনে মানুষকে, আগামী দিনের যারা ছাত্র ছাত্রী তাদের আলো দেখাবে? এটা তো আপাদমস্তক দুর্নীতি করে এই চাকরির নির্বাচন প্রক্রিয়াটা হয়েছে। ফলে পুরো দায় নিতে হবে যারা দুর্নীতি করেছে। তাতে যদি প্রাথমিক শিক্ষা কাউন্সিল থাকে তাদের নিতে হবে, তার পেছনে যদি সরকার থাকে, সরকারের মন্ত্রীরা থাকে, তাদের দায়িত্ব নিতে হবে। কাজেই এটা একেবারে মানে আগা পাশতলা দুর্নীতি ছাড়া আর কিছু নয়। ব্যর্থতা বললে একটু ক্ষমা সুন্দর চোখে দেখা হয়। কিছু মাথা বা কিছু নেতা তারা এতটাই দুর্বৃত্তায়ন করেছেন আমাদের রাজ্যটাকে যে তারা দেখেছি, যার জন্য আমাদের মিনিস্টার জেলে, মানে এর থেকে আর কিছু বলা নেই, এক কথাতেই সব বেরিয়ে যায়। বর্তমান শাসক দল তারা কোনো ক্ষেত্রেই চাকরি জোগাড় করতে পারছেন না, অথচ সেইখানে কীভাবে টাকা তুলতে হয় একদম সরাসরি, আবারও বলছি, মানে কালো টাকা তুলতে হয়, সেটা ওনারা পথ দেখাচ্ছেন। শাসক দল কিছুতেই ক্ষমার যোগ্য নয়। কুম্ভী রাষ্ট্র দেখছি যে অনেকে বলছেন মর্মাহত সরকারের, তাদের দায়িত্বে হয়েছে তো এটা একদিনে হয়নি। আপনি কোর্টের রায়টা দেখুন, ইন্টেনশনটা দেখুন। দিন একবার নিউমারারি পোস্ট, সুপার নিউমারারি পোস্ট তৈরি হচ্ছে কেন? কারণ যারা অন্যায় করেছে তাদের আড়াল করতে হবে। তো একটা সরকার, একটা প্রশাসন যদি দিনের পর দিন তাদের নেতা মন্ত্রী এত লোভী হন, এই রকম যদি মানে অর্থ পিশাচ হন তারা, তাহলে পশ্চিমবঙ্গের এটাই ভবিষ্যৎ। নির্দোষ ছেলেমেয়েদের দায়িত্ব সরকারের নেওয়া উচিত। এই মেলা খেলা সব বন্ধ করে, লাখ দেড় লাখ টাকা মায়না পান নেতামন্ত্রীরা, সব টাকা বন্ধ করে এদের টাকা দেওয়া উচিত। এই দায়িত্ব সম্পূর্ণরূপে রাজ্য সরকারের। এসএসসি মামলায় দেশের সর্বোচ্চ আদালতের রায়ে যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তখন আরেকটা মামলায় কলকাতা হাইকোর্টের কড়া মন্তব্যের সামনে পড়তে হলো সরকারকে। এসএফআই নেত্রী সুচরিতা দাসের ওপর, আপনাদের মনে থাকবে এই স্টুডিওতে সুচরিতা দাস তার বক্তব্যের কথা জানিয়েছিলেন। সেই সুচরিতা দাসের ওপর মেদিনীপুর মহিলা থানায় পুলিশি নির্যাতনের মামলায় আজ শুনানি ছিল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বলেন, সিসিটিভি ফুটেজে আমি দেখেছি নির্যাতনের প্রমাণ আছে, ডিজিকে বলুন ব্যবস্থা নিতে, না হলে কড়া নির্দেশ দিতে বাধ্য হব। মেদিনীপুর মহিলা থানা ঠিক নয়, ডিজিকে বলুন ব্যবস্থা নিতে, না হলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব। মেদিনীপুর মহিলা থানায় এসএফআই নেত্রীকে নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলায় এভাবেই কলকাতা হাইকোর্টের বিচারপতির ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য পুলিশকে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, সিসিটিভি ফুটেজ আমি দেখেছি, নির্যাতনের প্রমাণ আছে। কাউকে আটক বা গ্রেফতার করে অত্যাচার করা এবং সেই অত্যাচার করে উল্লসিত হওয়াটা চলতে পারে না। থানায় মোম দেখা গেছে। থানায় মোম থাকার প্রসঙ্গে তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, কাগজ সিল করা, মশার ধূপ জ্বালানোর জন্য মোম ছিল। এদিন বিচারপতি প্রশ্ন করেন, আইজিপিকে এই সম্পূর্ণ ফুটেজ দেওয়া হয়নি, 17 ঘন্টার মধ্যে 13 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, 4 ঘন্টা দেওয়া হয়নি কেন? চুলের মুঠি কেন ধরা হয়েছিল? ওই থানা পুনর্গঠন করতে বলুন। টেনে দুটো গালে দুটো 82 শিক্ষা বসিয়ে দিয়েছে, তাতে এদের কোনো কাণ্ড জ্ঞান হবে না। একটা কান কাটা থাকলে রাস্তার একটা পাশ দিয়ে চলে, দুকান কাটা সরকার, কোনো কাণ্ড জ্ঞান নেই। মানুষ বিচার ছিনিয়ে নেবেই।
এসএফআই নেত্রী সুচরিতা দাসের অভিযোগের প্রেক্ষিতে মেদিনীপুর মহিলা থানার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ডিজিটাল ফুটেজ খতিয়ে দেখার জন্য ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমির আইজি মুরলীধর শর্মাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার দায়িত্বেও এই সিনিয়র আইপিএস অফিসারকে দিয়েছিল হাইকোর্ট। সবকিছু খতিয়ে দেখে 25শে মার্চের মধ্যে রিপোর্ট দেন আইপিএস অফিসার মুরলীধর শর্মা। তার রিপোর্টের ভিত্তিতে এবার মেদিনীপুর মহিলা থানার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। থানাতে কাউকে গ্রেপ্তার করে যদি তার উপর অকথ্য অত্যাচার হয়, উল্লাসধ্বনি হয়, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতএব এক্ষেত্রে আদালত যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে আমরা পূর্ণভাবে মর্যাদা দিই এবং সেটাই হওয়া উচিত। যদি সত্যি নির্যাতন হয়ে থাকে তাহলে হাইকোর্ট ন্যায্য অর্ডার করেছেন, হাইকোর্টের নির্দেশ মতন নিশ্চয়ই দোষীদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করা হবে। 3রা মার্চ যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই, আর সেখান থেকে থানায় তুলে নিয়ে গিয়ে সিপিএম এর ছাত্র সংগঠনের নেত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এই মেদিনীপুর মহিলা থানাতেই পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। তার মামলাও বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টেই। আগামী সোমবার সুশ্রিতা সোরেনের মামলার শুনানি। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।